স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি, বাকিদের শনাক্তে কাজ চলছে। আজ নিউ ইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও ট্রাম্পের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে দাফন করা অজ্ঞাত ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ তাদের কবর চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। তাদের সবাই জুলাই যোদ্ধা নয় বলে জানিয়েছে সিআইডি। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভে সারা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এক পর্যায়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান। ২২ জুলাই বাসা থেকে বের হন শিক্ষার্থী ফয়সাল সরকার। থাকতেন রাজধানীর অদূরে আবদুল্লাপুরে, কিন্তু আর ফেরেননি এই তরুণ। সোমবার জানা গেল ফয়সাল জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন। বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয় রায়ের বাজারে। সন্তানের কবর শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন তার মা। একে একে পরিচয় মেলে ৮ শহীদের। আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমি তার আকার কিভাবে সামলাবো বলে? যারা নির্মমভাবে হত্যা করছে তাদের অতি দ্রুত বিচারের দরকার। কত মায়ের বুক খালি করছে, কত মায়ের যে যন্ত্রণা, কষ্ট, বেদনা, এটা বোঝার মতো ভাষা প্রকাশ করে না। গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা অনেকের মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় সিআইডি। এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি ৮ জনের পরিচয়। ১১৪ জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, ২০ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের কবর শনাক্তকরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। ৮ জুলাই যোদ্ধার কবর তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিহ্নিত করে সিআইডি। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আইপিএল এর খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার করা যাবে না। আজ এ নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় কেকেআর। মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল তারা। এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই ঘটনার জেরে নিরাপত্তার বিষয়টি সামনে এনে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ২০ দলের এই টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে হওয়ার কথা রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অনুমতি দেওয়া হবে কিনা এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি এবং সংলাপী হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়। বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে, যা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে যাচাই বাছাই শেষে 300 আসনে মোট 1842 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নানা কারণে মোট 723 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আপিল দায়েরের জন্য নির্বাচন ভবনের সামনে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। 10 জনের যে বক্তব্য ছিল সেই বক্তব্য না দেখায় 10 জনের মধ্যে 8 জনকে বলছে যে তারা সমর্থন করে নাই। আসলে এটা মিথ্যা। আপনারা আমাকে বলছেন যে আমাকে 1% ভোটার তালিকা নিয়ে আসতে হবে, এটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যখন ভোটারের কাছ থেকে স্বাক্ষর নিতে যাচ্ছি তখন আমার উপর হামলা হচ্ছে। ইউ ক্যানট এনশিওর মাই সিকিউরিটি কনসার্নিং দ্যাট। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন। রিটে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রিটের বিষয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে। কোন কর্তৃত্ব বলে এই সরকার এই দুটি নির্বাচন একই দিনে করতেছে, কোনো আইনে নাই। এই তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে আমি একটি রিট করেছি এবং এই তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আমি রুল জারি চেয়েছি। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার আর রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে উৎপাদন। এই অবস্থায় সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। চলতি 2025-26 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় $44.49 বিলিয়ন। অর্থ বছরের প্রথম 5 মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.09%, যা গতবারের তুলনায় বেশ কম। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানি সংকট তাদের উৎপাদনশীলতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে অর্ডার ডেলিভারি দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ক্রাইসিসের কারণে আমরা অন টাইমে ওয়াশ থেকে আমাদের গুডসগুলো পাচ্ছি না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ওয়াশ বেসড, সো এটাও আমাদের লিড টাইমটাকে প্রভাবিত করছে। এখন আমরা প্রতিযোগিতাটা কীভাবে করব? গভর্নমেন্ট আমাদের এনার্জি নাই, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আমাদের দেশের ব্যাংকগুলো সাপোর্ট দেয় না। সব মিলে আমরা কিভাবে আগাবো আমি ঠিক জানি না। আমাদের সরকার যদি আমরা একসঙ্গে বসে এক টেবিলে বসে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য নট আ ভেরি গুড সিচুয়েশন। বিজিএমইএ সভাপতি বলছেন, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমাতে নতুন কার্যাদেশ কম আসছে। রপ্তানির লক্ষ্যমাত্রা এখন মনে হচ্ছে অর্জন করা সম্ভব হবে না, কারণ জুলাইয়ের পরে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এটা ডিক্লাইনিং ট্রেন্ড। ডিসেম্বরে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না। আমার সামনে আছে ইলেকশন, নির্বাচন হয়ে যাওয়ার পরে
সবাই আশা করছেন যে অর্থনীতির গতি ফিরবে, বায়াররাও অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে এত কনজারভেটিভ থাকবে না। তো এটা একটা ভালো ইম্প্যাক্ট পরবর্তী অর্থ বছরে পড়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যাংক সুদ হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা তৈরি হয়ে গেছে। তো এখন সেইটার থেকে আমাদের অবশ্যই উত্তরণ দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার। তো এটা হলে তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা ভালো মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে, তখন আমরা কিন্তু অর্ডার পাবো এবং একই সঙ্গে যে আমাদের বিজনেসটা একটু এক্সপার্টাইট হবে, অ্যাক্সেলারেট হবে। অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি পোশাকের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। দেশের রপ্তানি আর সিংহভাগই আসে এই তৈরি পোশাক খাত থেকে, অথচ জ্বালানি সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাতের আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্প মালিকরা। এই অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন শিল্প মালিকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়াকে আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে। এর মাধ্যমে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের মামলার আইনি লড়াই শুরু হবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সঠিক কাজ না করলে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিজেদের এলাকা বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, তার প্রশাসন এখনই নতুন সরকার গঠনের জন্য নির্বাচনের চাপ না দিয়ে বরং মাদুরো সরকারের বাকি কর্মকর্তাদের সঙ্গে মিলে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্পের সংস্কার নিয়ে কাজ করতে চায়। এদিকে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় কিউবায় কমপক্ষে 32 জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে হাভানা। এ ঘটনায় 2 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীতে শুরু হয়েছে জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট লিমিটেড ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ 2025। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন লিগ কমিটির চেয়ারম্যান এবং ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মাসুদুল আলম। উদ্বোধনী ম্যাচে মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব 3-0 সেটে শাহবাগ স্পোর্টিং ক্লাবকে এবং ফায়ার সার্ভিস 3-0 সেটে পরাজিত করেছে ইস্ট এন্ড ভয়েস ক্লাবকে। 7 দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 10টি দল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 8 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি, বাকিদের শনাক্তে কাজ চলছে। আজ নিউ ইয়র্ক আদালতে তোলা হবে মাদুরোকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও ট্রাম্পের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।